বিফোর গোয়িং টু দ্য টপিক কতগুলো এমসিকিউ তোদের আমি জিজ্ঞাসা করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইন দ্য ডেফিনেশন অফ এপিডেমিওলজি ডিস্ট্রিবিউশন রেফার্স টু হু, হোয়েন, হোয়ার অ্যান্ড হোয়াই। এর মধ্যে কোনটা হবে বা কোনটা হবে না, কোনটা ইনক্লুডেড কোনটা এক্সক্লুডেড, বা কোনগুলো ইনক্লুডেড কোনগুলো এক্সক্লুডেড। এপিডেমিওলজি ডেফিনেশনে যে ডিস্ট্রিবিউশন কথাটা আছে, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনগুলো পড়বে, হু, হোয়েন, হোয়ার, হোয়াই। কোনো আইডিয়া আছে? বলতে পারবি কোনটা পড়বে বা কোনগুলো পড়বে আর কোনটা পড়বে না, বা কোনগুলো পড়বে না? সবগুলোই পড়বে। আচ্ছা, একটা উত্তর এলো সবগুলো পড়বে। নেক্সট আমি চলে যাই কোশ্চেনে। ইন দ্য ডেফিনেশন অফ এপিডেমিওলজি ডিটারমিনেন্টস জেনারেলি ইনক্লুড এজেন্ট, কজ, কন্ট্রোল মেজার্স, রিস্ক ফ্যাক্টর, সোর্সেস। তাহলে আগেরটা ছিল ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস এর মধ্যে সেম কোনগুলো পড়বে বা কোনটা পড়বে, কোনগুলো পড়বে না বা কোনটা পড়বে না। এটাও কি মনে হয় সবগুলো পড়বে? দুটো টার্ম, আগেরটা ছিল ডিস্ট্রিবিউশন, এটা ডিটারমিনেন্টস। সব পড়বে? আচ্ছা বেশ, নেক্সট যাই কোশ্চেনে। দ্য এপিডেমিওলজিক ট্রায়াড অফ ডিজিজ কজেশন রেফার্স টু, এটা বেস্ট অ্যান্সারটা চুজ করতে বলা আছে। কোনটা? এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, টাইম, প্লেস, পারসন, সোর্স, মোড অফ ট্রান্সমিশন, সাসেপ্টিবল হোস্ট। জন স্নো, রবার্ট কচ, কেনেথ রথম্যান। টাইম, প্লেস, পারসন। আর কোনো? টাইম, প্লেস, পারসন। চুজ দ্য বেস্ট ওয়ান বলা আছে। ঠিক আছে, ক্লাসটা হোক, তারপরে আমি আবার ফিরে আসবো এখানে। I keep 6 honest serving men. They taught me all I know. Their names are what, why, when, how, where and who. ঠিক আছে, তাহলে এপিডেমিওলজি মিন্স এই ছটাই: হোয়াট, ওয়াই, হোয়েন, হাউ, হোয়ার আর হু। এইটাকে এক্সপ্লোর করা, এটাই হচ্ছে এপিডেমিওলজি। এটাই কিন্তু বেসিক সায়েন্স অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। তোদের যে কমিউনিটি মেডিসিন, এখনকার নাম কমিউনিটি মেডিসিন, আগে ছিল প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, তার বেসিক সায়েন্স হচ্ছে এপিডেমিওলজি। Although ancient lineage, it made only slow progress up to the start of 20th century. তাহলে এটা অনেক আগে থেকে হয়ে আছে, probably before Christ, very old, dating back to 3rd century BC. ফার্স্ট কখন হয়েছিল জানিস? অ্যাডাম আর ইভ। যদি আমরা সেইটাতে বিশ্বাস করি, তাহলে অ্যাডাম আর ইভের যে স্টোরি আছে সেই সময়ে, বোথ ট্রাইং টু ইনভেস্টিগেট দ্য কোয়ালিটিজ অফ ফরবিডেন ফ্রুট। তাহলে ওরা কিছু যে ফরবিডেন ফ্রুটের নাম শুনেছিল সেইটা এক্সপ্লোর করতে গেছিল। তাহলে তখন থেকে এপিডেমিওলজি আসছে। তারপরে 19th সেঞ্চুরি পর্যন্ত এটা খুব স্লোলি প্রোগ্রেস করেছে। ফ্রম 20th সেঞ্চুরি এটা র্যাপিডলি প্রোগ্রেস করেছে এবং কিছু ল্যান্ডমার্ক স্টাডি হয়েছে। তাহলে এর র্যামিফিকেশন কভার নট অনলি স্টাডি অফ দ্য ডিজিজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড কজেশন, বাট অলসো হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড ইভেন্টস অকারিং ইন হিউম্যান পপুলেশন। এটা আরেকটু আমি ইলাবোরেট করবো ডেফিনেশনের সময়। By identifying risk factor of chronic disease, evaluating treatment modalities and health service, কি এপিডেমিওলজি হতে পারে? ডিফারেন্ট টাইপসের: ক্রনিক ডিজিজ, ক্লিনিক্যাল এপিডেমিওলজি, নন কমিউনিকেবল ডিজিজ এপিডেমিওলজি, ক্যান্সার এপিডেমিওলজি, ম্যালেরিয়া এপিডেমিওলজি, সেরোলজিক্যাল এপিডেমিওলজি, নিউরো এপিডেমিওলজি অ্যান্ড সো অন। তাহলে এত রকম জায়গা, যতগুলো অ্যাসপেক্ট আছে, ডিজিজের ক্লাসিফিকেশন আছে, সবগুলোর জন্য আলাদা আলাদা এপিডেমিওলজির ভাগ আছে। এরপরে আসছি আমি, যেরকম আমি হেলথের ডেফিনেশন আগের দিন বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট, এপিডেমিওলজি ডেফিনেশনও মোস্ট ইম্পর্টেন্ট। এই ডেফিনেশন দিয়েছিলেন, এটাও বলতে হবে কে লিখেছিলেন। হেলথের ডেফিনেশন কার দেওয়া? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 1948। আর এপিডেমিওলজি ডেফিনেশন দিয়েছিলেন জন এম লাস্ট। জন এম লাস্ট 1988 এ। epidemiology has been defined by John M. Last in 1988 as key the study of the distribution and determinants of health related states or events in specified population and the application of the study to the control of health problems. একদম ক্লিয়ার কাট প্রিসাইজ ডেফিনেশন, প্রত্যেকটা ওয়ার্ডের এখানে ভ্যালু আছে এবং সেই প্রত্যেকটা ওয়ার্ড
এইরকম ভাবেই বলতে হবে, আলাদা বলা যাবে না। এই ভদ্রলোক হচ্ছেন জন এম লাস্ট। এরপরে এখানে যে কথাগুলো আছে একটু একটু করে এক্সপ্লোর করি আমি। ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে একটা কমিউনিটিতে বা একটা লোকালিটিতে বা একটা স্টেটে বা একটা কান্ট্রিতে যে যে ডিজিজগুলো প্রিভ্যালেন্ট আছে, অনেক রকমের ডিজিজ আছে, তার ডিস্ট্রিবিউশনটা কীরকম। ডিস্ট্রিবিউশন অনেক রকম ভাবে হতে পারে, এজ গ্রুপ ওয়াইজ হতে পারে, সেক্স ওয়াইজ হতে পারে, রিলিজিয়ান ওয়াইজ হতে পারে, কাস্ট ওয়াইজ হতে পারে, সোশিও ইকোনমিক স্ট্যাটাস ওয়াইজ হতে পারে, অনেকভাবে হতে পারে। তাহলে সেই ডিস্ট্রিবিউশনটা কেমন, কোথায় বেশি কোথায় কম, কোথায় বেশি হলে কতটা বেশি, কোথায় কম হলে কতটা কম, সবগুলো। নেক্সট হচ্ছে ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস মানে যেগুলো ডিটারমাইন করছে ওই হেলথ রিলেটেড স্টেটস থাকে। ডিটারমিনেন্টস মানে হচ্ছে the factors that determines the health related states or event। সেটা কি কি হতে পারে, রিস্ক ফ্যাক্টর হতে পারে, পজিটিভ এজেন্ট হতে পারে, সোর্স হতে পারে, হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস। এইটা একটা বিরাট ইম্পর্টেন্ট। তোরা ডিজিজ জানিস, যে কোনো ডিজিজ জানিস, কিন্তু হেলথ রিলেটেড স্টেটস মানে কি? হেলথ রিলেটেড স্টেটস একটা এক্সাম্পল দে, কেন এটা ডেফিনেশনের মধ্যে রাখা হয়েছে? তোদের আজকে 4 জন ফ্যামিলিতে ছিল, মাত্র 4 জন। তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফিজিওলজিক্যাল স্ট্যাটাস মানে কি, বল। প্রেগনেন্সি, ল্যাকটেশন এগুলো ডিজিজ নয়, এগুলো ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাহলে ফিজিওলজিক্যাল স্টেটস। সিমিলারলি হেলথ রিলেটেড স্টেটস কি? রাস্তায় যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ডিজিজ হয়নি তো, যতটা ইনজুরি হোক একটা হেলথ রিলেটেড স্টেটস ওটা। সুইসাইড, হোমিসাইড, হেলথ রিলেটেড স্টেটস। তাহলে এই জন্য এটা ঢোকানো হয়েছে কথাটা, হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস ইন স্পেসিফাইড পপুলেশন। এটা বলতে হবে আমি যে জায়গার এপিডেমিওলজির কথা বলছি সেই জায়গাটার একটা বাউন্ডারি আছে, জিওগ্রাফিক বাউন্ডারি আছে। তাহলে সেই জন্য বলা আছে ইন স্পেসিফাইড পপুলেশন। কেন বলা আছে এটা আমি আবার পরে বলবো। and the application of this study to the control of health problems, the ultimate এটা একটা এম এপিডেমিওলজির। আমি এত কিছু একটা ডিজিজ সম্পর্কে জেনে কি করব, লাভ কি আমার? শুধু জ্ঞান বাড়ানো নয়, শুধু জ্ঞান বাড়ানো নয়, আলটিমেট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দি স্টাডি টু কন্ট্রোল দ্য হেলথ প্রবলেম। ওই এরিয়ার যে হেলথ প্রবলেমগুলো আছে সেগুলো কন্ট্রোল করা, হেলথ সার্ভিস দেওয়া, হেলথ সার্ভিসটাকে বেটার করা, হেলথ রিলেটেড অ্যাক্টিভিটিগুলোকে বাড়ানো এবং আলটিমেট সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল ওয়েলবিং। এখানে দেখ এইমস বলা আছে, এইমস এর মধ্যে তোরা ডেফিনেশন থেকেই পেয়ে যাবি কি কি। According to the International Epidemiological Association বা IEA, epidemiology has 3 main aims to describe the distribution and magnitude of health and disease problems in health population। তাহলে ডিস্ট্রিবিউশন আর ম্যাগনিটিউড, ওই এরিয়ার, ওই লোকালিটির, ওই জায়গার পপুলেশনের হেলথ রিলেটেড প্রবলেম কি কি আছে, কতটা আছে, বার্ডেন কতটা, সেইটা দেখা একটা কাজ। নেক্সট, to identify etiological factors or risk factor in the pathogenesis of disease। মানে ওই যে বললাম একটা ডিস্ট্রিবিউশন দেখলাম, নেক্সট ডিটারমিনেন্টস দেখছি, সেটাও আইডেন্টিফাই করা। থার্ড, এটা কি খুব সহজ কাজ? না, সহজ কাজ নয়, ভীষণ টাফ। to provide the data essential to the planning, implementation and evaluation of services for prevention, control and treatment of disease and to the setting up of priorities among those services। তাহলে ফার্স্টলি আমি কি কি প্রবলেম আছে সেইগুলো আইডেন্টিফাই করলাম, প্রবলেমগুলোর কারণ কি, প্রবাবল কজ কি, সেইগুলো বার করলাম। বার করার পরে আমি কি অ্যাকশন নেব, সেই অ্যাকশনটা সাফিসিয়েন্ট, নেসেসারি দুটোই কিনা, বা সেটা সবচেয়ে বেশি নেসেসারি, সেইগুলো ফার্স্টে, সেইটা হচ্ছে থার্ড এম। এরপর আমি কোশ্চেনগুলো চলে যাই একবার। দেখ তোদের যে কোশ্চেনগুলো আমি জিজ্ঞেস করলাম ফার্স্টে, এটা ডেফিনেশনটা পড়ার পরে বলতে পারবি। ফার্স্ট হচ্ছে in the definition of epidemiology, distribution refers to who। সাপোজ বোলপুর শান্তিনিকেতনে যে সময় কোভিড ছিল, কোভিড ইনফেকশনের সময় হু, তাহলে কারা কারা এফেক্টেড হয়েছে, হোয়েন, কোন সময় হয়েছিল, 2020, 21, 22, 23 ম্যাক্সিমাম। তাহলে হোয়েন হয়ে গেল, হোয়ের কোথায়, লোকালিটি আমি বলে দিলাম বোলপুর। ওয়াই, কেন, আমি ডিস্ট্রিবিউশনের রেফারেন্সে হোয়াই কি জানতে চেয়েছি,
ডিটারমিনেন্টস জানতে চেয়েছি? চাই না, শুধু ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে অড ম্যান আউট, বাকি তিনটে হবে। ঠিক আছে? নেক্সট, ইন দ্য ডেফিনেশন অফ এপিডেমিওলজি ডিটারমিনেন্টস, এরপর আমি জানতে চাইবো কেন হয়েছে। যেগুলো ডিটারমাইন করছে, এজেন্টস হতে পারে, কজ হতে পারে, কন্ট্রোল মেজার্স, কন্ট্রোল মেজার্স দিয়ে কে করেছিল সেটা জানা সম্ভব? সম্ভব কি সম্ভব নয়? সম্ভব নয়। আমি বললাম কোয়ারেন্টাইন লাগবে আমার এই জায়গায়, তো কোয়ারেন্টাইন মিজলসের জন্যও লাগে, কোয়ারেন্টাইন কোভিডের জন্যও লাগে। কোনটার জন্য হয়েছে বোঝা যাচ্ছে কি? যাবে না। তাহলে কন্ট্রোল মেজার্সটা এখানে হটবে না। নেক্সট, রিস্ক ফ্যাক্টর সেম, নন কমিউনিকেবল ডিজিজের জন্য লাগে, সোর্স সেম। আচ্ছা, লাস্ট, epidemiologic triad of disease causation refers to only agent host environment, এই তিনটের ইন্টারঅ্যাকশন, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, আর কিছু না। এটা আমি বলেছিলাম কিরকম ব্যাপারটা। এই যে ব্ল্যাক চেয়ারটা রয়েছে এখানে, আর এইখানে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে, একটা হচ্ছে এজেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্ট, আমি হচ্ছি হোস্ট। ঠিক আছে? তাহলে একটা ট্রায়াঙ্গেল এটা, এই ট্রায়াঙ্গেলটা মানে একটা ইকোলজি সবসময় তিনজনের মধ্যে আছে। এরপরে হোস্ট কখনো এজেন্টের কাছে চলে যাচ্ছে, কখনো এনভায়রনমেন্টের কাছে চলে যাচ্ছে। সিমিলারলি এই দুটো মুভ করতে পারে, এই দুটো মুভ করে এজেন্ট এনভায়রনমেন্ট কাছাকাছি চলে আসতে পারে, তিনটেই একসঙ্গে মুভ করতে পারে, আবার তিনটে ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। তাহলে যখনই এই তিনটে ইকুইলিব্রিয়াম ছেড়ে বেরিয়ে যায়, তখনই এপিডেমিওলজিক ট্রায়াড অফ ডিজিজ কজেশন, একটা ডিজিজ কজেশনের একটা কারণ হচ্ছে এটা। অনেকগুলো ডিজিজ এটা দিয়ে এক্সপ্লেন করা যায়, কিছু কিছু যায় না, তার আলাদা থিওরি আছে, সেটা একটুখানি আমি বলবো। আচ্ছা, এরপরে দেখ, ডেফিনেশন হলো, এম হলো, ইন অর্ডার টু ফুলফিল দিস এম, ওই যে তিনটে এম বললাম আমি, কি ডিজিজ, কাদের মধ্যে হচ্ছে, তার প্রবাবল কারণ কি, এগুলো জেনে আমি কি বেটারমেন্ট করব, কি সোশ্যাল ওয়েলবিং, ফিজিক্যাল মেন্টাল ওয়েলবিং করব, তার জন্য ডিফারেন্ট ক্লাসেস অফ এপিডেমিওলজিক্যাল স্টাডি করা হয়। নামগুলো জেনে রাখ, পরে ডিটেলসে পড়ানো হবে। ডেসক্রিপটিভ স্টাডি, অ্যানালাইটিক্যাল স্টাডি অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডি, তিনটে। এখানে নর্মালি তোরা যে প্রজেক্টগুলো করিস সেগুলো কি টাইপ অফ স্টাডি? ডেসক্রিপটিভ স্টাডি, অনলি ডেসক্রিপটিভ স্টাডি, শুধুমাত্র অবজার্ভ করি, কি ফাইন্ডিং পাচ্ছি দেখি, সেখান থেকে একটা ইনফারেন্স ড্র করার ট্রাই করি। অ্যানালাইটিক্যাল স্টাডি, সেই ডেসক্রিপটিভ স্টাডির সঙ্গে আরেকটা ডেসক্রিপটিভ স্টাডি বা পুরনো একটা ডেটা আমরা যদি কম্পেয়ার করি, কিছু অ্যানালাইটিক্যাল ইনফোকাস ওর মধ্যে ঢোকাতে পারি, তাহলে একটা অ্যানালাইটিক্যাল স্টাডি হতে পারে। এক্সপেরিমেন্টাল স্টাডি একদমই করি না, কারণ কি, তার জন্য আলাদা এথিক্যাল কনসিডারেশন, এথিক্যাল বাউন্ডেশন আছে, আলাদা ম্যানুভার আছে, অনেকগুলো প্রোটোকল আছে, তারপরে এক্সপেরিমেন্টাল স্টাডি করা যায়। এক্সপেরিমেন্টাল স্টাডিতে নর্মালি দুটো উইং লাগে, দুটো গ্রুপ লাগে, একটা কন্ট্রোল গ্রুপ, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ। তাহলে তোরা যে এক্সপেরিমেন্টাল গ্রুপ, আমি যাই এক্সপেরিমেন্ট করি, একটা ড্রাগ আরেকটা ড্রাগের থেকে বেটার কিনা, একটা ভ্যাকসিন আরেকটা ভ্যাকসিনের থেকে বেটার কিনা, একটা ড্রাগ একটা প্লেসিবোর থেকে বেটার কিনা, যাই করতে যাই, তাহলে সেটার জন্য একটা এক্সপেরিমেন্টাল উইং আর একটা কন্ট্রোল উইং লাগবে। আর কি লাগবে? এই যে এক্সপেরিমেন্টাল উইংটা আছে, এটা কন্ট্রোল উইং এর সঙ্গে সেম হতে হবে, সব অ্যাসপেক্টে সেম হতে হবে, তবে তো আমি কম্পেয়ার করতে পারবো। এই কম্পেয়ার কেন, এটা আমি আরেকবার পরে বোঝাবো। ঠিক আছে? যে কেন কিসের সঙ্গে কম্পেয়ার করা যায়, লাইক ইজ কম্পেয়ার করা যায় লাইকের সঙ্গে, লাইকের সঙ্গে ডিসলাইকের কম্পেয়ার করা যায় না। Ultimate aim of epidemiology is to lead to effective action to eliminate or reduce the health problems or its consequences and to promote health and well-being of society as a whole. এই এপিডেমিওলজিক্যাল যে কোনো অ্যাপ্রোচ, যে স্টাডিগুলো আমি বললাম, ডেসক্রিপটিভ স্টাডি, অ্যানালিটিক্যাল স্টাডি, অবজারভেশনাল স্টাডি, এভরি স্টাডি, তার দুটো মেজর ফাউন্ডেশন আছে, আস্কিং কোশ্চেন্স, মেকিং কম্পারিজনস, আস্কিং কোশ্চেন্স, মেকিং কম্পারিজন। তাহলে এই যে হু, হোয়ার, ওয়াই, হোয়েন, হোয়ার, আমি তো কোশ্চেন করছি, জিজ্ঞেস করছি পপুলেশনকে, যারা ডিজিজড, যারা সাফারার, তাদের আস্ক করছি, তাহলে আস্কিং কোশ্চেন। আর কোশ্চেন থেকে যে ডেটাটা পাচ্ছি সেইটা কম্পারিজনে, কথা বলিস না, সেটা কম্পেয়ার করার জন্য ইউজ করছি। কম্পেয়ার না করলে আমি বুঝতে পারবো না। সাপোজ আমি বললাম আজকে বোলপুরের পেরিনেটাল মর্টালিটি রেট হচ্ছে 25 পার 1 লাখ পপুলেশন। পেরিনেটাল মর্টালিটি মানে বাচ্চা যখন মায়ের পেটে এসছে, মানে প্রেগনেন্ট
অবস্থা থেকে বাচ্চার 1 বছর বয়স পর্যন্ত, এই সময় যে কোনো সময় যে কোনো কারণে যদি বাচ্চা মারা যায় তাহলে প্রিনেটাল মর্টালিটি, সেটা আমি ধরে নিলাম 20 পার লাখ বোলপুরে। এতে কি বোঝা গেল? কিছুই বোঝা গেল না। এটা বেশি না কম আমি বলতে পারবো না। তাহলে আমাকে এটা ইনফারেন্স ড্র করার জন্য কম্পেয়ার করতে হবে কার সঙ্গে? এক হচ্ছে বোলপুরের মতো লেভেলের যে জায়গাগুলো আছে তার সঙ্গে, এটা হতে পারে আরবানের সঙ্গে, স্টেট লেভেলে যে এইরকম জায়গাগুলো আছে তার সঙ্গে, ন্যাশনাল লেভেলে এরকম যে জায়গাগুলো আছে তার সঙ্গে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে জায়গাগুলো আছে তার সঙ্গে, তবে আমি কম্পেয়ার করতে পারবো যে আমি বোলপুরটা ভালো না খারাপ। ইউজেস অফ এপিডেমিওলজির মধ্যে মেন যে ইউজগুলো, স্টাডি দ্য হিস্টোরিক্যালি দ্য রাইজ অ্যান্ড ফল অফ ডিজিজ ইন দ্য পপুলেশন। অবশ্যই যেহেতু বললাম এটা কত অনেক আগে থেকে হয়ে আসছে, 19th সেঞ্চুরিতেও ছিল, 20th সেঞ্চুরি থেকে বেশি হয়েছে। তাহলে কিছু কিছু ডিজিজ আমরা আগে দেখেছি, লাইক ম্যালেরিয়া অনেক বেশি ছিল, মাঝে কমে গেছিল, দেন আবার সার্চ করছে, তাহলে একবার বেড়েছিল কমেছিল আবার বাড়ছে। কমিউনিটি ডায়াগনোসিস, কমিউনিটি ডায়াগনোসিস মানে এটা একটা স্পেসিফিক কমিউনিটিতে কোনো প্রিভ্যালেন্ট প্রবলেম আছে কিনা সেই প্রবলেমগুলো দেখার জন্য কমিউনিটি ডায়াগনোসিস, সেই জায়গার মেইনলি এটা হয়। প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন সেম জিনিস, ওই জায়গায় যে প্রবলেমগুলো পাবো আমি সেইগুলো সলভ করার জন্য আমাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার পরে আমি একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করলাম, একটা প্রোগ্রাম আমি দিলাম, সেই প্রোগ্রাম দেওয়ার পরে আদৌ সেটা কিছুটা কমলো কিনা দেখার জন্য ইভ্যালুয়েট করতে হবে। Evaluation of individual risk and chances, syndrome identification, completing the natural history of disease, searching for causes and risk factor। এই যে লাস্টের চারটে, এইগুলো তোরা খুব সহজেই বুঝতে পারবি by putting the example of করোনা ভাইরাস ইনফেকশন। কোভিড এর সময় যখন কোভিড এসেছিল আমরা কিচ্ছু জানতাম না, নাথিং, শুধু জানতাম একটা ভাইরাস। তার কিছুদিন পরে আমরা জানলাম যে এটা চীন থেকে এসছে, তারপরে জানলাম এটা মেড হতে পারে, তারপরে জানলাম এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, অনেক কিছু জানলাম। কিন্তু ইভালুয়েশন অফ ইন্ডিভিজুয়াল রিস্ক অ্যান্ড চান্সেসটা যত সময় গড়ালো, ন্যাচারাল হিস্ট্রিটা পেলাম, তারপরে জানতে পারলাম যে হ্যাঁ 80% বা 85% কেসে মাইল্ড সিমটম হবে বা সিমটম হবে না, হাউস বা কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন বা সেফ হোমে থাকলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। 15% ক্ষেত্রে তার কিছু সিমটম আসবে, তাহলে কি কি সিনড্রোম হতে পারে আমরা পেলাম। দেন পুরোটা দেখার পর কমপ্লিটিং ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ জানতে পারলাম যে হ্যাঁ আবার রিইনফেকশন হতে পারে, ভ্যাকসিন দিলে এটা প্রিভেন্ট করা পসিবল, ভ্যাকসিনের ক্ষেত্রে আবার রিপিট ডোজ বা বুস্টার ডোজ লাগবে। আর কজ এন্ড রিস্ক ফ্যাক্টর পেলাম, কি কি কজ পেলাম, কজ তো আমরা জানি কোভিড ইনফেকশন, রিস্ক ফ্যাক্টর কি কি পেলাম, অনেক কিছু, যতগুলো কোমরবিড কন্ডিশন আছে লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, জেরিয়াট্রিক পেশেন্ট, একদম বাচ্চা, তাদের ক্ষেত্রে হওয়ার প্রবাবিলিটি বেশি, তাহলে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, এখান থেকেই পেয়ে গেলাম, এপিডেমিওলজি থেকেই পেলাম। এরপরে এটা এপিডেমিওলজির পার্টের আজকে যেটুকু ছিল এইটুকুই। নেক্সট যেটা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাসোসিয়েশন অ্যান্ড কজেশন। অ্যাসোসিয়েশন আর কজেশন এপিডেমিওলজির একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা বুঝতে পারা মন দিয়ে না শুনলে বেশ টাফ, কাজেই মন দিয়ে শুনবি। কজেশন মানে বুঝতে পারছিস কজ, অ্যাসোসিয়েশন মানে অ্যাসোসিয়েটেড হওয়া। তাহলে সোজা কথায় বলতে গেলে অ্যাসোসিয়েশন does not necessarily means causation। অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস কিছু থাকলেই তার জন্যই যে ডিজিজটা হয়েছে বলা যাবে না। বাট যদি কোনো ফ্যাক্টর কোনো ডিজিজের জন্য কজেশন আমরা প্রুভ করতে পারি তাহলে অবশ্যই অ্যাসোসিয়েশন থাকবে। তাহলে কজেশন অবশ্যই মিন করে অ্যাসোসিয়েশন, বাট অ্যাসোসিয়েশন ডাজ নট নেসেসারিলি মিন কজেশন। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। কি কিভাবে প্রুভ করা যায়, ওই যে ফার্স্টে বললাম ডেসক্রিপটিভ স্টাডি দিয়ে আমরা ডিজিজ প্রবলেমটাকে আইডেন্টিফাই করি। সেই ডেসক্রিপটিভ স্টাডিটাকে মানে জাস্ট আমি দেখে নিলাম যে কি হচ্ছে আমার জায়গায়, কোশ্চেনএয়ার থাকবে, কি কি দেখতে চাইছি সেটা থাকবে, একদম সেট অফ রুলস, সেট অফ ফ্রেম, সেট অফ কোশ্চেনএয়ার সব রেডি থাকবে। তারপরে আমরা সেটাকে যদি অ্যানালিসিস করি তাহলে রিলেট করতে পারবো ডিজিজটার সঙ্গে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যে কোনো ডিজিজ। এরপরে একটা এটিওলজিক্যাল হাইপোথিসিস আমি পাবো। সাপোজ পেলাম যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য টিবি হয়, সেইটা আমরা পেলাম একটা স্টাডি করে। তারপরে এটা প্রুভ করতে হবে আমাকে, ডেসক্রিপটিভ স্টাডি থেকে প্রুভটা করা যায় না।
অ্যানালাইটিক্যাল এন্ড এক্সপেরিমেন্টাল স্টাডিজ টেস্ট দ্য হাইপোথিসিস। হাইপোথিসিস মানে এই যে কথাটা আমি বললাম, এটা একটা হাইপোথিসিস যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কজেস টিবি, এইটা আমাকে প্রুভ করতে হবে, এটা একটা হাইপোথিসিস। সেই হাইপোথিসিসটা প্রুভ করার জন্য আমাকে এই দুটো স্টাডির হেল্প নিতে হবে, অ্যানালাইটিক্যাল আর এক্সপেরিমেন্টাল, এইটুকু জেনে রাখ। এরপরে হচ্ছে করোনারি হার্ট ডিজিজ বা নন কমিউনিকেবল যে ডিজিজগুলো, এইগুলো হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। তাহলে মাল্টিফ্যাক্টোরিয়াল যে ডিজিজগুলো, সেইগুলোর জন্য নিউমেরাস ফ্যাক্টরস অর ভ্যারিয়েবলস বিকাম ইমপ্লিকেটেড ইন দ্য ওয়েব অফ পজিশন। এই ওয়েব অফ পজিশনটা তোরা পরে জানতে পারবি। অ্যান্ড দ্য নোশন অফ কজ বিকামস কনফিউজড। ঠিক আছে? The more association, the more investigations to disentangle the web of causation. The epidemiologist whose primary interest is to establish a cause and effect relationship has to sift the husk from the grain. তাহলে এই যে আমি নন কমিউনিকেবল ডিজিজ গুলো বলছি, যেমন হাইপারটেনশন, যেমন ডায়াবেটিস, এর অনেকগুলো রিস্ক ফ্যাক্টর, এক একটা ডিজিজ অন্য ডিজিজের রিস্ক ফ্যাক্টর। তাহলে কোন একটা স্পেসিফিক কারণে যে মোর সুগার ইনটেকের জন্য শুধুমাত্র ডায়াবেটিস হচ্ছে এমনটা নয়, সেইটা যেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেক্ষেত্রে লিনিয়ার রিলেশনশিপ বের করা খুব ডিফিকাল্ট, বলা খুব ডিফিকাল্ট যে শুধুমাত্র হাই সুগার ইনটেকের জন্যই ডায়াবেটিস হচ্ছে, বলা যায় না। তাহলে এক্ষেত্রে এপিডেমিওলজিস্টের কাজটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই যে হাস্ক ফ্রম দ্য গ্রেন, মানে ধানের আউটার কভারিংটা বের করে চালটাকে বেছে নেওয়া ডিফিকাল্ট কাজ। He proceeds from demonstration of statistical association to demonstration that the association is causal. অ্যাসোসিয়েশন আর রিলেশনশিপ এই দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। অ্যাসোসিয়েশন আর রিলেশনশিপ এই দুটো বলতে পারিস একই মুদ্রার এপিটোপিট, একটা কয়েনের দুটো সাইড। তাহলে এই দুটোকে আমরা ইউজ করতে পারি, কিন্তু কজেশন বলা যায় না। ওই যে রিস্ক ফ্যাক্টর আমি বলেছিলাম, রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে কোনো একটা ডিজিজের ক্ষেত্রে বা কোনো একটা হেলথ রিলেটেড ইভেন্টস এর ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টরস যেগুলো যতটা পাওয়া উচিত তার থেকে বেশি আমরা যদি পাই এবং সেটা বাই চান্স নয়, তাহলে সেগুলোকে রিস্ক ফ্যাক্টর বলা হয়। মোর অফেন দ্যান উড বি এক্সপেক্টেড বাই চান্স। যেমন হাইপোথাইরয়েডিজম কোন জায়গায় বেশি ইন্ডিয়াতে জানিস? সাব হিমালয়ান রিজিয়নে, মানে জাস্ট হিমালয়ের রিজিয়নের ঠিক নিচে যে জায়গাটা তরাই অঞ্চল বলে, সেই জায়গাটা সাব হিমালয়ান রিজিয়নে হাইপোথাইরয়েডিজম খুব বেশি। তাহলে এটা একটা অ্যাসোসিয়েশন, কিন্তু তার মানে কি এই পাহাড়ে বাস করলেই হাইপোথাইরয়েডিজম হবে? নয়, কজেশন নয়, ওটা কোনো কারণই নয়, ওটা অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েশন আছে। এরপরে এই যে অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি বললাম রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটাকে মিন করার জন্য একটা কনসেপ্ট অফ কোরিলেশন আছে। এইটা ভ্যারি করে, একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম, -1 থেকে +1 পর্যন্ত। এই কোরিলেশন কোএফিসিয়েন্ট +1 মানে হচ্ছে দুটো ভ্যারিয়েবল এক্সিবিট এ পারফেক্ট লিনিয়ার রিলেশনশিপ। হাউএভার কোরিলেশন ক্যান নট বি ইউজড টু ইনভোক কজেশন, মানে কোরিলেশন থাকলেই কজ হবে সেরকম নয়। সাপোজ আমরা যে বলি ব্রিস্ক ওয়াকিং অর এক্সারসাইজ প্রিভেন্টস হাইপারটেনশন অর প্রিভেন্টস ডায়াবেটিস, এটা কিভাবে বলি? কেউ বলে গেছে আমাদের? বইয়ে লেখা আছে। বই কোথা থেকে জেনেছে? স্টাডি থেকে জেনেছে। সেই স্টাডি করে পাওয়া গেছে যে একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট পজিটিভ, সরি নেগেটিভ। তার মানে আমি যদি বেশি এক্সারসাইজ করি বা বেশি হাঁটি, আমার হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা কম বা আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম। তাহলে এটা নেগেটিভ কোরিলেশন, মাইনাস যাবে। সিমিলারলি আমার যদি হাই সুগার ইনটেক থাকে বা আমার যদি ডায়াবেটিস থাকে বা আমার যদি এক্সট্রা সল্ট খাওয়ার অভ্যেস থাকে, তাহলে আমার হাইপারটেনশন হওয়ার চান্সেস বেশি। পজিটিভ কোরিলেশন, এই পজিটিভ কোরিলেশন গুলো প্লাস দিয়ে ডিনোট হয়। যেটা যত স্ট্রং সেটা +1, একটু কম স্ট্রং হলে 0.8, 0.7, 0.6, 0.5। 0 মানে কোনো কোরিলেশন নেই, কোনো কোরিলেশন নেই। সাপোজ আমি বললাম আজকে বাই চান্স দেখা গেল সমস্ত মেয়েরা রেড ড্রেস পরে এসছে, আসতে বলা হয়নি, এসছে,
তার মানে কি এরকম যে আজকে 24 তারিখে রেড ড্রেস পরে আসতে হবে না, এটা কোনো কোরিলেশন নেই, বাই চান্স হয়ে গেছে, ঠিক আছে, জিরো কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন মানে ডিজিজ প্রিভেন্ট করবে, পজিটিভ কোরিলেশন মানে ডিজিজ হবে নরমালি। অ্যাসোসিয়েশন ক্যান বি ব্রডলি গ্রুপড আন্ডার 3 হেডিং। তাহলে এই যে অ্যাসোসিয়েশন এটা তিনটে টাইপের হয়, স্পুরিয়াস অ্যাসোসিয়েশন, ইনডিরেক্ট অ্যাসোসিয়েশন, ডিরেক্ট অ্যাসোসিয়েশন। ডিরেক্টটা হচ্ছে কজাল, মানে কজ হবে, সেই কজ হওয়ার দু রকমের হয়, একটা 1 to 1, একটা মাল্টিফ্যাক্টোরিয়াল। এরপরে আসছে স্পুরিয়াস অ্যাসোসিয়েশন। স্পুরিয়াস অ্যাসোসিয়েশন মানে দেখে মনে হচ্ছে যে কোনো আছে কারণ, সিগনিফিক্যান্ট স্ট্যাটিস্টিক্যাল কারণ আছে, কিন্তু অরিজিনালি কারণ নেই। ওই যেটা বললাম যে আজকে মেয়েরা সবাই রেড ড্রেস পরে এসছে, তার মানে কি রেড ড্রেস আর 24 তারিখে মনে কোনো সম্পর্ক আছে? নেই, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিরকম, একটা আমি এক্সাম্পল দিচ্ছি। দেখ, একটা স্টাডি হয়েছিল ইউকেতে, তখন দেখা গেছিল 5174 বার্থ হয়েছিল বাড়িতে, মানে হোম ডেলিভারি হয়েছিল 5000 এর ওপরে, আর 11000 এর বেশি হসপিটালে হয়েছিল। পেরিনেটাল মর্টালিটি দেখা গেল বাড়িতে যারা হয়েছে তাদের 5.4, হসপিটালে যারা হয়েছে 27.8, অনেক বেশি। তাহলে কি এখান থেকে এটা বোঝায় যে বাড়িতে করলে সেফ, বাড়িতে করলে মৃত্যু হার কম বাচ্চাদের? এটাকে স্পুরিয়াস অ্যাসোসিয়েশন বলে। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স, ম্যাথ হচ্ছে ব্লাইন্ড, তুই যেভাবে করবি ও সেইভাবে রেজাল্ট দেবে। তাহলে সেই রেজাল্ট মানেই তুই যদি ধরে নিস যে বাড়িতে করলেই হোম ডেলিভারি সেফ দেন হসপিটাল ডেলিভারি, এরকম রেজাল্ট চলে আসবে, এটা নয়। তার কারণ কি, অনেকগুলো কারণ আছে, ভেরিয়াস কারণ, ভেরিয়াস রিজনস। কিরকম, নর্মালি হসপিটাল অ্যাট্রাক্ট ওমেন অ্যাট হাই রিস্ক ফর ডেলিভারি। আমরা যখন খুব সিরিয়াস বুঝি, হ্যাঁ আর এটা রাখা যাবে না বাড়িতে, এটা হসপিটালে ভর্তি করতেই হবে, তাহলে সিরিয়াস কেসগুলো হসপিটাল অ্যাডমিশন বেশি। তারপরে হাই পেরিনেটাল মর্টালিটির অনেক কারণ আছে, শুধুমাত্র কোয়ালিটিটা হসপিটালে খারাপ বলে মারা গেছে এরকম নয়। যেমন কি এজ, প্যারিটি, প্রিনেটাল কেয়ার, হোম সার্কামস্টেন্সেস, জেনারেল হেলথ অ্যান্ড ডিজিজ স্টেট। ধরে নিলাম বাড়িতে যে মহিলারা হোম ডেলিভারি হয়েছে তাদের প্রত্যেকের এজ হচ্ছে 20 to 30 এর মধ্যে, হসপিটালে যারা হয়েছে তার মধ্যে এজেড প্রেগন্যান্সি আছে, টিনেজ প্রেগন্যান্সিও আছে, তাহলে মারা যাওয়ার চান্সেস বেশি। এইটাকে বলা হয় সিলেকশন বায়াস। এই লাইক ইজ কম্পেয়ার্ড, নট কম্পেয়ার্ড উইথ লাইক, যেটা আমি বললাম। সাপোজ ওই যে তোদের দুটো গ্রুপ আমি বলেছিলাম, এটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, এটা কন্ট্রোল গ্রুপ। আমি দুজনের মধ্যে একটা স্টাডি করব, একটা ভ্যাকসিন কোনটাতে এফেক্ট দিচ্ছি, এটা বেশি কিনা, তোদিকে ভ্যাকসিন দিইনি, তোরা খারাপ কিনা। এরপর দেখা গেল এই দিকে যে মানুষগুলি বসে আছে এক্সপেরিমেন্টালে, তাদের ইমিউনিটি এমনি ভীষণ ভালো, বাই ন্যাচারালি তারা সুস্থ। এদিকে যারা আছে তারা ক্রনিক ইল, ডেবিলিটেটিং কন্ডিশন, কোমরবিড কন্ডিশন এমনিই আছে, তাহলে এদের তো ইমিউনিটি এমনি কমে আছে আর এদের বেশি আছে, তাহলে তো এই স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট আসার কথা এদের বেশি এমনিতেই, তার সঙ্গে আবার ভ্যাকসিন দিচ্ছি আমি, তাহলে এইটা লাইকের সঙ্গে লাইক কম্পেয়ার করলাম না। সিমিলারলি ধর দুটো স্টাডির মধ্যে এজ গ্রুপটাকে ম্যাচ করলাম না, এদিকে সব বুড়োরা বসে আছে 60-এর উপর, এদিকে সব অ্যাডোলেসেন্টরা বসে আছে, এমনি ইমিউনিটি আর হেলথ বেশি, তাহলে কম্পেয়ার করার জন্য ম্যাচ করাতে হবে, ঠিক আছে, সেই ম্যাচিং করলে তারপরে কম্পেয়ার হবে। সিমিলার একটা ক্রিকেট টিমে শুধু বাঁহাতি ব্যাটসম্যান আর একটা ক্রিকেট টিমে শুধু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, তো কম্পেয়ার করা ডিফিকাল্ট। দুজনকেই যদি মিক্স করে দিই তাহলে কম্পেয়ার করা যাবে যে হ্যাঁ কোন টিমটা বেটার। এটা গেল স্পুরিয়াস অ্যাসোসিয়েশন। নেক্সট হচ্ছে ইনডিরেক্ট অ্যাসোসিয়েশন। ইনডিরেক্ট অ্যাসোসিয়েশন আমি কিরকম বললাম, ওই যে হাই অল্টিটিউডে দেখা যায় যে আয়োডিন ডেফিসিয়েন্সি বেশি সাব হিমালয়ান রিজিয়নে, যে জন্য হাইপোথাইরয়েড হয়। তার মানে কি হিমালয়ে গেলেই বা থাকলেই হাইপোথাইরয়েড হয়ে যাবে? না, এইটাকে কনফাউন্ডার বলা হয়, কনফাউন্ডিং ভেরিয়েবল, মানে ও আছে এবং সেটাকে থেকে ও ডিজিজের সঙ্গে রিলেটেড কিন্তু অ্যাসোসিয়েটেড, কজেশন নয়। আয়োডিন ডেফিসিয়েন্সির জন্যই গয়টার হচ্ছে, ওটাই কারণ আয়োডিন ডেফিসিয়েন্সি, কিন্তু অল্টিটিউডটা প্রেজেন্ট থাকছে ওখানে, সেই জন্য এই থার্ড ফ্যাক্টরটা যে দুটোর সঙ্গেই যোগ আছে এটাকে কনফাউন্ডিং ভেরিয়েবল বলে, মানে ওটাকে গুলিয়ে দিচ্ছে। ধর সাপোজ আমি স্মোকিং, সিগারেট স্মোকিং আর মায়োকার্ডিয়াল ইনফাকশনের একটা স্টাডি করতে গেলাম,
এখানে কনফাউন্ডিং এজেন্ট হচ্ছে এজ, হাই এজে 50 ইয়ার্সের উপরে 60 ইয়ার্সের উপরে এজ ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর। তার জন্য যদি কেউ সিগারেট না খায় তাতেও তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, তাই তো? তার সঙ্গে আবার সিগারেট খাচ্ছে, তাহলে কি মনে হবে যে সিগারেট আর এজের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে? নেই, অ্যাকচুয়ালি নট এক্সিস্ট। এরপরে কজাল অ্যাসোসিয়েশন, যেটা 1 to 1 একটা আছে আর মাল্টিপল। 1 to 1টা খুব সোজা, এখানে একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা থাকলে ডিজিজ হবে, যেমন মিজলস 1 to 1। যদি ডিজিজ না থাকে ফ্যাক্টরটা নেই, সিম্পল। ফ্যাক্টর আছে ডিজিজ আছে, যদি ডিজিজ না থাকে ফ্যাক্টরটা নেই। ডিজিজ আছে মানে অবশ্যই ফ্যাক্টর আছে, এবং ফ্যাক্টরটা ডিজিজের আগে আছে। আগে ডিজিজ পরে ফ্যাক্টর এলো, এরকম হতে পারে? আগে ডিজিজ হয়ে গেল পরে ফ্যাক্টরটা এলো, হতে পারে? আগে পেট খারাপ হয়ে গেল পরে খাবার খেলি, হতে পারে কি? হতে পারে না। তাহলে সবসময় এটাকে টেম্পোরাল অ্যাসোসিয়েশন বলে। কোনো একটা অ্যাসোসিয়েশনকে প্রুভ করার জন্য, রিলেশন আছে কিনা দেখার জন্য তোকে এটা জানতেই হবে যে ওইটা তার আগে হয়েছিল কিনা। যে কারণে হাইপারটেনশন বা করোনারি আর্টারি ডিজিজ বা ডায়াবেটিস, এইগুলো জাস্ট কখন থেকে শুরু হয়েছে বোঝা তো খুব ডিফিকাল্ট। তুই যখন ডায়াগনোসিস করছিস বললেই আপনার তো প্রেসার আছে, তাহলে হাই প্রেসারটা ঠিক কবে থেকে হয়েছিল এটা কি বলা যাচ্ছে ওদিনে? বলা যাচ্ছে না। তাহলে তার আগে ও স্মোক করতো কিনা তুই এলিসিট করবি কি করে? তার আগে ও ড্রিঙ্ক করতো কিনা এলিসিট করবি কি করে? তার আগে এক্সট্রা সল্ট খেতো কিনা এলিসিট করবি কি করে? পারা যাবে না। তাহলে টেম্পোরাল অ্যাসোসিয়েশনটা লাগবেই, মানে ডিজিজটা হওয়ার আগে তার কজটা ছিল। এইটা হচ্ছে কজ পস্টুলেট। এটা তোদের রমা ম্যাডাম যে ক্লাসটা নেবেন ওতে আছে। মাল্টিফ্যাক্টোরিয়াল কজেস, এইটা হচ্ছে ওই নন কমিউনিকেবল ডিজিজগুলোর জন্য। এই ক্ষেত্রে কি হতে পারে? তো সাপোজ এই তিনটে ফ্যাক্টর একটা ডিজিজ করছে, এই ফ্যাক্টরগুলো আলাদাভাবে ডিজিজটা করতে পারে, ফ্যাক্টরগুলো সামেটিভ ভাবেও ডিজিজটা করতে পারে, মানে ফ্যাক্টরগুলো 1 2 3 আলাদা আলাদা করে ডিজিজটা করতে পারে, আবার 1 + 2 + 3 করেও ডিজিজটা করতে পারে। এগুলো হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। যেমন ধর লাং ক্যান্সারের আলাদা আলাদা কারণ আছে, স্মোকিং হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, এক্সপোজার টু অ্যাসবেস্টস হতে পারে। তাহলে যার লাং ক্যান্সার আছে সে শুধু স্মোকিং করেছিল বলেই লাং ক্যান্সার হয়ে গেছে, এটা নাও হতে পারে। স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর, আরো কারণ আছে। অ্যাডিশনাল ক্রাইটেরিয়া ফর জাজিং কজালিটি, তাহলে কজেশনের জন্য কিছু অ্যাডিশনাল ক্রাইটেরিয়া আছে। কি কি? টেম্পোরাল অ্যাসোসিয়েশন, strength of association, specificity of association, consistency of association, biological plausibility, coherence of association। এই ছটা লাগে, এটা খুব ইম্পর্টেন্ট, ভাইভাতে লাগে, কোশ্চেন পড়ে। টেম্পোরাল অ্যাসোসিয়েশনটা আমি বললাম, সেটা কি? does the suspected cause precede the observed effect? তাহলে সব সময় এফেক্টটা পরে কজটা আগে আসবে। যদি না আসে তাহলে কজেশনের কোনো কারণই নেই, ওটা কজেশন হতেই পারে না। হ্যাঁ, এরপরে এইখান থেকে একটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে লেটেন্সি পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড, এই জিনিসগুলো উঠে আসে। একটা ইনফেকশন একজনের মধ্যে ঢুকলে কি সঙ্গে সঙ্গে তার সাইন সিমটম চলে আসে? আসে না, একটা সময় পরে সাইন সিমটম আসে। সেই সাইন সিমটম আসার যে টাইমটা, এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। ইনকিউবেশন পিরিয়ডটা সব ডিজিজের জন্য আলাদা। যেমন অনেকগুলো অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে বা ডায়রিয়াল ডিজিজ আছে, যেগুলোর ইনকিউবেশন পিরিয়ড খুব শর্ট। ওই ইনফেক্টেড ফুডটা কনজিউম করলেই সন্ধ্যে 7টায়, সন্ধ্যে 9টার সময়তে তো শুরু হয়ে গেল। ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে এটা 4 দিন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিন হতে পারে। স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন আমি বললাম, ওই যে কোরিলেটস অফ কোএফিসিয়েন্ট যেটা আছে সেইটা, আর ভ্যালুটা, এইটা যত বেশি হবে 1 এর দিকে যাবে যত, তত স্ট্রং, যত 0 এর দিকে আসবে তত কম। নেগেটিভ হলে নেগেটিভ অ্যাসোসিয়েশন হয়ে যাবে। স্পেসিফিসিটি অফ অ্যাসোসিয়েশন, স্পেসিফিসিটি মানে ইমপ্লাই করে 1 to 1। এই 1 to 1 মানে কি বললাম? মিজলস এর জন্যই মিজলসটা হবে, ঠিক আছে, মিজলস ভাইরাসের জন্য।
তাহলে এইটাকে 1 to 1 প্রুভ করা যাবে, কিন্তু লাং ক্যান্সারকে 1 to 1 প্রুভ করা যাবে না। এই কারণে অনেক দিন পর্যন্ত আর্গুমেন্ট ছিল যে লাং ক্যান্সারের যেটা আমরা কারণ বলছি স্মোকিং, স্মোকিং এর জন্য তো অনেক ডিজিজ হয়। কি কি হয়? এমফাইসিমা হয়, ক্যান্সার সার্ভিক্স হয়, হার্ট ডিজিজ হয়, ব্রঙ্কাইটিস হয়। তাহলে এটা কারণ হতে পারে না, কিন্তু এটা কোনো ফ্যাক্ট নয়। It is true that cigarette smoking is associated with so many diseases, reflecting an apparent lack of specificity, but then cannot be a strong argument so as to dismiss the causal hypothesis. This is because the requirement of specificity is most difficult criterion to establish not only in chronic disease but also in acute disease and conditions. The reasons are: first, a single cause or factor can give rise to more than one disease. বললাম একটা রিস্ক ফ্যাক্টর অনেকগুলো নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টর। Similarly, most diseases are due to multiple factors with no possibility of demonstrating one to one relationship. তাহলে এই ফ্যাক্টর 1 2 3 এতগুলো ফ্যাক্টর একসঙ্গে একটা ডিজিজ করছে, আমি 1 to 1 রিলেশনশিপ প্রুভ করব কিভাবে? করা যাবে না, স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করতে হবে। নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি অফ দ্য অ্যাসোসিয়েশন, এটাও ইম্পর্টেন্ট। সাপোজ তুই এখানে একটা স্টাডি করলি, পরে বললি ডাস্ট অ্যালার্জির জন্য একটা স্পেসিফিক লাং কন্ডিশন হচ্ছে ডাস্ট অ্যালার্জির জন্য, এইখানে তুই ওটা অনেক একটা বড় গ্রুপের মধ্যে করে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট পেয়েছিস। বলে দিলেই হবে না, ওই স্টাডিটা অন্য জায়গায় করতে হবে, অন্য সেটিংয়ে করতে হবে, সেখানেও সেম রেজাল্ট পেতে হবে। যদি সেই রকম করা যায়, এক্সট্রাপোলেট করা যায়, তাহলে বলা যেতে পারে তখন, আদারওয়াইজ কিন্তু হবে না, কজাল থিওরিটা উইকেন্ড হয়ে যাবে। তাহলে সমস্ত সেটিংয়ে এটা করতে পারতে হবে। বায়োলজিক্যাল পসিবিলিটিটা কি? কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং বা কারেন্ট নলেজ যেটা আছে আমাদের, সেটা টিস্যুর ওপরে হতে পারে, অর্গানসের ওপরে হতে পারে, প্যাথোলজিক ফেনোমেনার ওপর হতে পারে। যেমন ফুড ইনটেক আর ক্যান্সার ইন্টার রিলেটেড হতে পারে। আমরা জানি যদি আমরা হাই ফাইবার ডায়েট না খাই, স্মোকড ফুড বেশি খাই, তাহলে কোলন ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে। কিন্তু স্কিন ক্যান্সার আর ফুডের পজিটিভ অ্যাসোসিয়েশন কারেন্ট নলেজ অনুযায়ী অতটা পসিবল নয়। তাহলে এগুলোকে বলা হয় বায়োলজিক্যাল পসিবিলিটি। হবে না এরকম বলা নেই, কিন্তু কারেন্ট নলেজ অনুযায়ী কম। নেক্সট হচ্ছে কোহেরেন্স অফ অ্যাসোসিয়েশন। এটা কি? লাইক এক্সাম্পলটা দিলে বুঝতে পারবি, দ্য হিস্টোরিক্যাল এভিডেন্স অফ দ্য রাইজিং কনজাম্পশন অফ টোবাকো ইন দ্য ফর্ম অফ সিগারেট অ্যান্ড দ্য রাইজিং ইনসিডেন্স অফ লাং ক্যান্সার। আগের থেকে সিগারেট স্মোকিং বেড়েছে, অ্যালকোহল কনজাম্পশন বেড়েছে, ওই জন্য কিছু স্পেসিফিক টাইপের সিএ বেড়েছে। সিমিলারলি নন কমিউনিকেবল ডিজিজ বেড়েছে লাইফস্টাইল চেঞ্জের জন্য। এইগুলো হচ্ছে কোহেরেন্স অফ অ্যাসোসিয়েশন। আর লাস্ট হচ্ছে মোডস অফ ট্রান্সমিশন। কি কি মোডে একটা ডিজিজ পার্সন টু পার্সন বা উইদিন সেম পার্সন ট্রান্সমিট হয়। এগুলো অনলি নর্মালি কমিউনিকেবল ডিজিজের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এই কমিউনিকেবল ডিজিজ মে বি ট্রান্সমিটেড ফ্রম দ্য রিজার্ভার অর সোর্স অফ ইনফেকশন টু এ সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল in many different ways depending upon the infectious agent, portal of entry and local ecological condition. As a rule, an infectious disease is transmitted by only one route, like typhoid fever by vehicle transmission, common cold by direct contact. But there are others which may be transmitted by several routes, like HIV virus. অনেকগুলো রুট আছে। যত মাল্টিপল ট্রান্সমিশন রুট থাকবে, তত এজেন্টটা বাইরে বেঁচে থাকার পসিবিলিটি বাড়বে। কি কি টাইপের হয়? ডাইরেক্ট ট্রান্সমিশন, ইনডাইরেক্ট ট্রান্সমিশন। ডাইরেক্টে ডাইরেক্ট কন্ট্যাক্ট, ড্রপলেট ইনফেকশন, এইটা খুব ইম্পর্টেন্ট ফর শর্ট নোট, কন্ট্যাক্ট উইথ সয়েল, ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোসা, ট্রান্সপ্লাসেন্টাল অর ভার্টিকাল। আর ইনডাইরেক্টের মধ্যে ভেহিকল বন্ড, ভেক্টর বন্ড, এয়ার বন্ড, ফোমাইট বন্ড, আনক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স। এইগুলো হচ্ছে mode of transmission. Direct contact কি? Skin to skin, skin to mucosa, mucosa to mucosa, same or another person. Like কি ভাবে? Touching, kissing, sexual intercourse or contaminated dose contact. Droplet injection টা ইনফেকশনটা কি? এটা ভীষণ ইম্পর্টেন্ট। ড্রপলেট ইনফেকশনের জন্যই প্রথম দিকে কোভিড খুব বেশি স্প্রেড করেছিল, তারপরে এয়ারটা বোঝা গেল।
This is direct projection of spray of droplets of saliva and nasopharyngeal secretions during coughing, sneezing or speaking and spitting, talking into the surrounding atmosphere. The expelled droplets may impinge directly into the conjunctiva, ororespiratory mucosa or skin of a close contact. Particles of 10 microns or greater in diameter are filtered off by nose. Those 5 micron or less can penetrate deeply and reach the alveoli. The droplet spread is usually limited to a distance of 30 to 60 centimeter, মানে 2 foot between source and host. In infectious diseases, these droplets, which may contain millions of bacteria and viruses, can be a source of infection to others. 1 to 5 micron গুলো directly alveoli চলে যায়, 10 micron বা তার বড়গুলো নাক ফিল্টার আউট করে দেয় নোজ, ঠিক আছে, তার ছোটগুলো চলে যায়। কন্ট্যাক্ট উইথ সয়েল, এটা বুঝতেই পারছিস, হুকওয়ার্ম লার্ভা, টিটেনাস, মাইকোসিস এগুলো হতে পারে। ইনোকুলেশন ইনটু স্কিন অর মিউকোসা, মোস্ট ইম্পর্টেন্ট রেবিস ভাইরাস বাই ডগ বাইট বা যে কোনো ওয়াইল্ড অ্যানিমাল বাইট। ট্রান্সপ্লাসেন্টাল অর ভার্টিক্যাল ট্রান্সমিশনের ইম্পর্টেন্ট এক্সাম্পল টর্চ, টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস এন্ড হার্পিস। ইনডিরেক্টে কি কি বললাম আমি? ভেহিক্যাল বর্ন আছে একটা ভেহিক্যাল বর্ন। নেক্সট হচ্ছে ভেক্টর বর্ন। ভেক্টর গুলো আবার বিভিন্ন টাইপের হতে পারে। একটা হচ্ছে ভেক্টর মেকানিক্যাল, নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারে, আর ভেক্টরের মধ্যে এজেন্টার একটা ডেভেলপমেন্টাল সাইকেলও হতে পারে। কি কি আছে? ইনভার্টিব্রেট টাইপ আছে, ডিপটেরা, সাইফোনপটেরা, অর্থোপটেরা, অ্যানোপ্লোরা, হেমিপটেরা, অ্যাকারিনা, সেপোপোডা। আর ভার্টিব্রেট টাইপ আছে। আর ট্রান্সমিশন চেন ওয়াইজও হতে পারে। এটা কি রকম? ম্যান এন্ড এ নন ভার্টিব্রেট হোস্ট, যেমন ম্যান, আর্থ্রোপড ম্যান, ম্যালেরিয়া। ম্যান অ্যানাদার ভার্টিব্রেট হোস্ট এন্ড এ নন ভার্টিব্রেট হোস্ট, ম্যামাল, আর্থ্রোপড ম্যান, প্লেগ। ম্যান এন্ড টু ইন্টারমিডিয়েট হোস্ট, ম্যান, সাইক্লোস, ফিশ ম্যান, ফিশ টেপওয়ার্ম। এরপরে কি কি মেথড আছে? বাই মেথড ইন হুইচ ভেক্টরস ট্রান্সমিট এজেন্ট, বাইটিং, রিগার্জিটেশন, স্ক্র্যাচিং ইন অফ ইনফেক্টিভ ফিসিস, contamination of host with body fluids of vectors। আর মেথড কি কি? দুটো, মেকানিক্যাল, বায়োলজিক্যাল। এয়ারবোর্নে এটা মেইনলি ড্রপলেট নিউক্লি, আমি বললাম টিনি পার্টিকেলস 1 to 10 মাইক্রন, 1 to 5 মাইক্রন গুলো ডাইরেক্ট অ্যালভিওলাই চলে যায়, 10 মাইক্রন বা তার বড় গুলো ফিল্টার আউট বাই নোজ। ডাস্ট, ডাস্টও এই একই কারণে, যেহেতু ড্রপলেট গুলো ডাস্টেই বের হচ্ছে, এগুলো সেটেল ডাউন করে যে কোনো সারফেসে। যদি অপটিমাম টেম্পারেচার, অপটিমাম হিউমিডিটি পাই, তাহলে এই মাইক্রো যে ব্যাকটেরিয়াগুলো আছে আর ভাইরাসগুলো আছে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। ফোমাইড বন্ড, এইগুলো কি? দুটো জিনিস বাদ দিয়ে মনে রাখবি, ওয়াটার আর ফুড, এই দুটো বাদ দিয়ে, আদার দেন ওয়াটার এন্ড ফুড, বাকি যে কোনো ইনফেকশাস ডিসচার্জ ফ্রম এ পেশেন্ট and capable of harboring and transferring the infectious agent, soiled cloth, towel, linen, handkerchief, cup, spoon, pencil, books, toys, drinking glasses, door handles, taps, laboratory chains, syringes, instruments, surgical dressing। তাহলে শুধুমাত্র ওয়াটার আর ফুড বাদ দিয়ে বাকি যে কোনো কিছু যদি সয়েলড থাকে, ইনফেক্টেড থাকে, কন্টামিনেটেড থাকে, তাহলে সেইগুলো ফোমাইট ফর্ম করে। লাস্টলি হচ্ছে আনক্লিন হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার। কি কি ইনফেকশন মেইনলি হয়? স্ট্যাফাইলোকক্কাল, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, টাইফয়েড ফিভার, ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, ইন্টেস্টিনাল প্যারাসাইট। এটা মেইনলি ল্যাক অফ পার্সোনাল হাইজিনের জন্য হয়। We cannot see in bare eyes, but under microscope it may look like this. Skin, nose, bowel সমস্ত জায়গা থেকেই এটা চলে আসতে পারে। সেই জন্য কোভিডের সময় কি ছিল? হ্যান্ড হাইজিন, মেইনটেনিং হ্যান্ড হাইজিন। 6 স্টেপস অফ হ্যান্ড হাইজিন মনে আছে? সার্জিক্যাল হ্যান্ড হাইজিন আর একটু আলাদা, 6 স্টেপসটা আলাদা, এটা মনে রাখিস, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এইগুলো হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সমিশন মোড। বাস, তাহলে আজকে তোদের ছিল এপিডেমিওলজি, ছিল কজেস এন্ড অ্যাসোসিয়েশন, ছিল মোডস অফ ট্রান্সমিশন। মোডস অফ ট্রান্সমিশন এখানে শেষ। এরপরে কোশ্চেন, কিছু কোশ্চেন থাকলে বল, বা কোনো জায়গা বুঝতে পারিসনি এরকম যদি থাকে।
তাহলে মনে রাখবি ডেফিনেশন অফ এপিডেমিওলজি খুব ইম্পর্টেন্ট। আর অ্যাসোসিয়েশন does not necessarily imply causation, but causation always imply association. Association মানে cause হবে নয়, cause হলে associated হবে। পজিটিভলি অ্যাসোসিয়েট হতে পারে, নেগেটিভলি হতে পারে। পজিটিভলি হলে +1 পর্যন্ত যাবে, নেগেটিভলি হলে -1 পর্যন্ত যাবে। জিরো মানে কোনো অ্যাসোসিয়েশন নেই, ঠিক আছে। আর মোডস অফ ট্রান্সমিশন দু রকমের হয়, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। তার মধ্যে ডাইরেক্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ড্রপলেট নিউক্লিক।